আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। প্রথম আলো ডেইলি স্টার অফিস যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে তা জাতির জন্য লজ্জার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। কিছু কিছু জায়গায় যেভাবে মবক্রেসি হয়েছে এতে সরকারের দুর্বলতা প্রকাশ পায় উল্লেখ করে তিনি বলেন, সাংগঠনিক প্রতিষ্ঠানকে এমনভাবে গড়ে তুলতে হবে যা গণমাধ্যমের রক্ষা কবচ হিসেবে কাজ করে। এদিকে কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ কেন প্রশ্ন রেখে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শক্তভাবে কথা বলার অধিকার রক্ষার চর্চা করতে না পারলে অন্ধকারে পড়ে থাকতে হবে। দলীয় প্রধান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যমের সংবাদ বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত দিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের বৈঠক শেষ হয়েছে। বেলা 12টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ সভা শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর দুপুর 2:30টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সিসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভায় 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জানাবেন যে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু জানতে পেরেছেন কিনা বৈঠক সম্পর্কে? হাবিবা, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর এই তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তবে সাক্ষাতের বৈঠকটি দীর্ঘ 1 ঘন্টা হয়। 12টায় তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনে আসেন এবং আসার পর তারা 1টার দিকে বের হয়ে চলে যান। তবে তাদের মধ্যে কী নিয়ে বৈঠক হয়েছে সেটি নিয়ে এখনও অফিসিয়ালি কোনো কিছু আমাদেরকে জানানো হয়নি। আমাদেরকে নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি জানিয়েছেন যে তিনি 2:30টার দিকে আরেকটি বৈঠক হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে বৈঠক হবে এবং সেই বৈঠকের পরেই ব্রিফ করে এই দুই বিষয়ে তিনি আমাদেরকে জানাবেন। তবে বিকালের যে বৈঠকটি হবে সেই বৈঠকটি মূলত হবে 3টি বিষয়ের উপর নির্ভর করে। বিশেষ করে নির্বাচনের আগে আগামী যেই 12 ফেব্রুয়ারি যে ভোট হবে সেই ভোটের আগে নির্বাচনে যে পূর্ব প্রস্তুতি রয়েছে সেই পূর্ব প্রস্তুতি এবং আইন শৃঙ্খলার কি অবস্থা সেই বিষয় নিয়ে কথা হবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার, পাশাপাশি যেই সন্ত্রাসী কার্যক্রম যাতে না হয় সেই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এই বিষয়ে যেই তথ্য রয়েছে সেটি নির্বাচন কমিশন জেনে নেবে এবং জেনে যে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতে পারে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর যাতে আচরণবিধি পরিপালনে কঠোর হওয়ার যে নির্দেশনা সেটিও নির্বাচন কমিশন থেকে দেওয়া হবে দুপুরের বৈঠকের পর। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনাঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত 6 শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান ও জাতিসংঘের প্রতিনিধি সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে রাষ্ট্রীয় সম্মাননা শেষে নিজ নিজ এলাকায় দাফনের জন্য মরদেহ পাঠানো হয়। সাকিবুর রহমানের রিপোর্টের বিস্তারিত। সুদানে নিহত 6 শান্তিরক্ষীর মরদেহ নিয়ে আসা হয় সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। শুরু হয় নামাজে জানাজার আনুষ্ঠানিকতা।
প্রথমে নিহতদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। নিহতদের কর্মজীবনে ভুল ত্রুটি হলে বাহিনীর প্রধানের কাছে ক্ষমা প্রার্থনা করেন। মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন। আমার বট গাছ ছিল কিন্তু এখন আর নাই, এমন ঝড়ে ভেঙে চুরমার হয়ে গেল রে বাবা, আল্লাহর কাছে আমি কি কথা বলবো। স্যার আপনার কাছে বিশেষ মেহরবানি স্যার, আপনারা যদি কাইন্ডলি একটু তার ফ্যামিলির দিকে একটু থাকেন। চাকরিগত যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সেটা যাতে সহজ হয়। নামাজের জানাজার পর জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পক্ষে ও 3 বাহিনীর প্রধান ও জাতিসংঘের প্রতিনিধি পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে জাতিসংঘের প্রতিনিধি বলেন, এই সৈনিকদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ হওয়া আমাদের 6 সহকর্মীর পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানাই। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতিসংঘ মিশনে তারা অসামান্য অবদান রেখেছেন। শনিবার শান্তিরক্ষীদের মরদেহ এমিরেটসের এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত 13 ডিসেম্বর সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনাঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনী 6 সদস্য নিহত হন। তথ্য বলছে, এ নিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের 168 জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত হন 6 জন সদস্যের মরদেহ হেলিকপ্টারে করে তাদের নিজ নিজ জেলাতে পৌঁছেছে। দেশের জন্য জীবন উৎসর্গ করা এই বীর সেনাদেরকে শেষবারের মতন এক নজর দেখতে অধীর অপেক্ষায় প্রহর গুনছেন স্বজন এলাকাবাসী। আবহাওয়ার কারণে মরদেহ বহনকারী হেলিকপ্টারগুলো এক এক জেলায় এক এক সময় পৌঁছায়। এরপর সেনানীদের নিজ নিজ জেলায় সামরিক মর্যাদায় তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে গতকাল বেলা 11টা 5 এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে শহীদ 6 শান্তিরক্ষীর মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর জানাজার যত কার্যক্রম আমরা 11 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে আমরা রেডি করেছি। এখন আবহাওয়ার কারণে হেলিকপ্টার রওনা করতে একটু সময় নিতেছে। হেলিকপ্টার রওনা করলে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাতে পারবো। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কিশোরগঞ্জ এবং কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন 2 সহকর্মী। প্রথমে যাব নাইমের কাছে। নাইম, সার্বিক অবস্থা কি দেখছেন সেখানে? বুক ভরা স্বপ্ন নিয়ে মাত্র 1 মাস 7 দিন আগে শান্তিরক্ষা মিশনে দেশ ছেড়েছিলেন সেনা সদস্য জাহাঙ্গীর আলম। তিনি সুদানের আবেই শহরে কিন্তু ড্রোন হামলায় গত 13 ডিসেম্বর কিন্তু নিহত হয়েছিলেন। দীর্ঘদিন পর আজ সকালে হেলিকপ্টার যুগে কিন্তু তার গ্রামের বাড়ি পাখুন্দিয়ায় কিন্তু তার মরদেহ আসার কথা ছিল, কিন্তু সেনাবাহিনী বলছে আকাশ কুয়াশাচ্ছন্ন হওয়ার কারণে তার মরদেহ এখনো এসে পৌঁছায়নি। অপরদিকে তার পরিবারে কিন্তু চলছে শোকের মাতম। গ্রাম জুড়ে বয়ে রয়েছে হাহাকার। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, দুপুরের নামাজের পরে কিন্তু জাহাঙ্গীর আলমের জানাজার নামাজ হওয়ার কথা থাকলেও যেহেতু এখনো লাশ এসে পৌঁছায়নি, সেই কারণে কিন্তু কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছেন তার পরিবার। 2014 সালের অক্টোবর মাসে কিন্তু জাহাঙ্গীর আলম কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা সদস্য হিসেবে যোগদান করেছিলেন এবং চলতি বছরের নভেম্বরের 7 তারিখে কিন্তু শান্তিরক্ষা মিশনে কিন্তু তিনি দেশ ছেড়েছিলেন। তো কিশোরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমি সরাসরি চলে যাব করিমগঞ্জের আব্দুল কুদ্দুস ভাইয়ের কাছে। নাইম, আপনি যেমনটা বলছিলেন কিশোরগঞ্জের কথা যে এখন পর্যন্ত হেলিকপ্টার এসে পৌঁছেনি, ঠিক তেমনই কুড়িগ্রামে কিন্তু এখন পর্যন্ত হেলিকপ্টার এসে এখানে পৌঁছেনি। যদিও সকাল 10টায় হেলিকপ্টার এসে পৌঁছার কথা ছিল,
তো সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার উড্ডয়নের সমস্যার কারণে বিলম্ব হচ্ছে। তবে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যেটি জানতে পেরেছি যে কুড়িগ্রামের 2 সেনার মরদেহ নিয়ে 1টা 5 মিনিটে ঢাকা থেকে বিশেষ হেলিকপ্টার উড্ডয়ন করেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই কুড়িগ্রামে পৌঁছবে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি যে মাত্র 1 মাসের মতো সময় হলো তারা এই কুড়িগ্রামের যে 2 জন সেনা রয়েছেন তারা হচ্ছেন মমিনুল ইসলাম এবং শান্ত মণ্ডল। তারা কিন্তু 1 মাস হলো এই শান্তি মিশনে সুদানে গিয়েছিলেন। খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা সেখানে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত হন এবং মরদেহগুলো আসার পরে কিন্তু এখানে তাদের পরিবারের নিকট কিন্তু হস্তান্তর করা হবে এবং বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাদের কিন্তু জানাজা পড়ানো হবে। তো একটু যদি দেখায় যে এখানে হেলিপ্যাড রেডি রয়েছে জানাজা পড়ানো হবে। তো একটু যদি দেখায় যে এখানে হেলিপ্যাড রেডি রয়েছে এখানকার যে সেনা কর্মকর্তারা রেডি রয়েছে, ফায়ার সার্ভিস এবং উৎসুক জনতা পরিবারের লোকজনও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তো এই হেলিকপ্টারটা অবতরণ করার পর তাদের মরদেহগুলো নামানো হবে এবং অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাদের পরিবারের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং শেষ পর্যায়ে তাদের যে মৃতদেহগুলোকে জানাজা দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ খবরাখবর। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। ময়মনসিংহের ভালুকায় কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে 12 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে। এতে দেখা যায় বিক্ষুব্ধ জনতা কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। এ সময় ভেতর থেকে পকেট গেট খুলে দীপুকে বিক্ষুব্ধ জনতার হাতে ছেড়ে দেয় এবং উত্তেজিত জনতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে ওই যুবককে এলোপাতাড়ি মারধর করে। এরপর টেনে হেঁচড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে ডিভাইডারের গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের মামলা না দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত 150 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। শরীফ ওসমান হাদির হত্যাকারী ও মাস্টার মাইন্ডদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ভক্তরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তারা এসব দাবি জানান। নিরাপত্তাজনিত কারণে সমাধি চত্বর খুলে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। এর আগে ভোরে সমাধি জিয়ারত করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হাদির বড় ভাই ওমর হাদি অসম্পূর্ণ বিপ্লব চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আর বাদল রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রবিবার সকাল থেকেই শহীদ শরীফ ওসমান বিন হাদির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বহু মানুষ, কিন্তু সমাধি চত্বর বন্ধ থাকায় সীমানায় দাঁড়িয়ে দোয়া মোনাজাত করেন সবাই। ওসমান হাদির আদর্শের বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সেটা যেন সবার দিলের মধ্যে পয়দা হয় এবং সেইভাবেই আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর এই রাষ্ট্রকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করার জন্য উনি চেষ্টা করেছেন। উনি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় নাই। ও যে পথে চলছে সৎ পথে চলছে, সৎ পথে আল্লাহ যেন একটা বড় তৌফিক দান করে, তোমরা সেই ব্যবস্থাটা করবা। আল্লাহ যেন জান্নাতবাসী করে এই কামনা। সারা দেশের মানুষ একত্র হইয়া এই অত্যাচারের বিরুদ্ধে লড়েন এবং শান্তিপূর্ণ দেশ করেন। নিরাপত্তাজনিত কারণে হাদির সমাধি চত্বরে প্রবেশ বন্ধ রাখা হয়েছে বলে জানায় পুলিশ। এই অবস্থা থাকবে, এখানে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। এখন দেখলে বাইরে থেকে এখান থেকে দেখা যাচ্ছে, যদি কেউ মোনাজাত বা দোয়া করতে চায় এখান থেকেও করতে পারবে। ঠিক আছে, একেবারে কাছে যাইতে হবে এরকম না। কিছুদিন পরে হয়তো যখন একটু নর্মালাইজ হয়ে যাবে সবকিছু, তখন উন্মুক্ত করে দেওয়া হবে। ঠিক আছে। হাদির শাহাদাত উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আল ফালাহ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রত্যেক গোয়েন্দা সংস্থার প্রধানের কি ভূমিকা ছিল, সরকার প্রধানের উচিত সেগুলো খোঁজ খবর নেওয়া। ব্যর্থতা থাকলে প্রয়োজনীয় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে হাদির বড় ভাই ওমর বিন হাদি ছোট ভাইয়ের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিপ্লব চলমান রাখার আহ্বান জানান। খাস করে ওর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ আপনাদেরকে ওসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন।
এর আগে ফজরের নামাজের পর ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম মুছে শহীদ ওসমান হাদি হল লিখেছেন শিক্ষার্থীরা। শনিবার রাতে হলের প্রধান ফটকের উপর থেকে পূর্বের নাম মুছে নতুন এই নামকরণ করা হয়। এই হলের নাম এখন ওসমান হাদি ভাইয়ের নামে করার চিন্তাটা আমাদের মাথায় এজন্য এসেছে যেহেতু ভাই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগ না, হলে গণস্বাক্ষর হয়েছে, আমাদের হলের হল সংসদ আছে, শিক্ষার্থীরা আছে, সবাই সাধারণ শিক্ষার্থীদের অনুমতিক্রমে হলের নাম চেঞ্জ করা হয়েছে। গত 12 ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে ঘাতকরা। 19 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন এই বিপ্লবী মহানায়ক। আর বাদল, RTV, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে র্যাবের গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন পিছিয়ে মঙ্গলবার নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালে এখন চলছে অভিযোগ গঠনের উপর শুনানি। পরে এই ট্রাইব্যুনালই হবে জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের মামলার অভিযোগ গঠনের উপর শুনানি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পর্বে তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে সকালে এসব মামলায় গ্রেপ্তার 12 সেনা কর্মকর্তা সহ মোট 20 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হয়। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল পরে 5টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।